সুপ্রিয় শ্রোতারা, গল্পের আশীর্বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। মাঠ রঙ্গ। গুপ্তধন পাওয়ার মতো ব্যাপার ঘটেছে আমার হাতে। বিশ্বকাপের 2টা টিকিট। বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলা মাঠে বসে দেখতে পারবো। টিকিট দুটি এমপি হিসেবে শাওনের মা পেয়েছেন। তার হাত থেকে ছিনতাই করে নিয়ে নিয়েছে তার ছোট 2 মেয়ে। শাওন 2 বোনের হাত থেকে গোপনে উদ্ধার করে নিয়ে এসেছে। চোরের ওপর বাটপাড়ি একেই বলে। 2:30টার সময় খেলা শুরু হবে। আমরা 12:30টার সময় ঘর থেকে বের হলাম। স্টেডিয়াম ঢুকতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হবে। নিরাপত্তা চেকিং, আগেভাগে যাওয়াই ভালো। স্টেডিয়ামে ঢোকার পথের রাস্তায় কোনো যানবাহন চলছে না। শত শত মানুষ হাঁটাহাঁটি করছে। এদের হাতে টিকিট নেই। যেখানে খেলা হবে তার আশেপাশে থাকতে পারার আনন্দেই তারা অভিভূত। রাস্তায় প্রচুর তরুণ তরুণীকে দেখা গেল রং তুলি নিয়ে ঘুরছে। ক্রিকেট প্রেমীদের মুখে বাংলাদেশি পতাকা আঁকছে। অতি উৎসাহীরা তাদের সারা মুখে হলুদ কালো আঁকিবুকিতে বাঘ সাজছে। শাওন তার গালে বাংলাদেশি পতাকা আঁকালো। আমি তাকে বললাম, আমার বাঘ সাজার শখ, তোমার কি আপত্তি আছে? শাওন বলল, আপত্তি থাকবে কেন? তোমার যা সাজার ইচ্ছা সাজো। শেষ মুহূর্তে বাঘ সাজার পরিকল্পনা বাদ দিলাম। বৃদ্ধ বাঘ সেজে মাঠে ঢোকার মানে হয় না। মাঠে ঢুকবে তরুণ বাঘ ও বাঘিনীরা। প্রথম পর্যায়ে নিরাপত্তা কর্মীদের কাছে আমি ধরা খেলাম। পকেটে সিগারেটের প্যাকেট ও ম্যাচ ফেলে দিতে হলো। দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা চেকিংয়ে শাওন ধরা খেল। তার হ্যান্ডব্যাগে পাওয়া গেল ফেস পাউডারের কৌটা, মেকআপের কিছু জিনিসপত্র এবং চিরুনি। সব ফেলে দিতে হবে। শাওন করুণ মুখে দিন দরবার করছে। আমি পাশে দাঁড়িয়ে আছি। দিন দরবারে লাভ হলো না, সব ফেলে দিতে হলো। স্টেডিয়ামে ঢুকে ধাক্কার মতো খেলাম। সব ছবির মতো সুন্দর। আমি বিদেশে কোনো স্টেডিয়াম দেখিনি, কাজেই তুলনা করতে পারছি না। তুলনা ছাড়াই বলছি, আমাদের এই স্টেডিয়াম দৃষ্টিনন্দন। বড় কোনো হোটেলের ঘরে ঢুকলে প্রথমে বাথরুম দেখতে ইচ্ছে করে। আমি স্টেডিয়ামের বাথরুমে ওকে দিলাম। সব ঝকঝক তকতক করছে। টিকিটে নম্বর দেওয়া ছিল। নম্বর মিলিয়ে বসেছি। আমাদের সামনে মাঠের ওপাশে বিশাল টিভি স্ক্রিন। আমি অস্বস্তি নিয়ে মাঠের দিকে তাকিয়ে আছি। অস্বস্তির কারণ, পুরা মাঠ একসঙ্গে দেখতে পাচ্ছি। আমার অভ্যাস টিভি স্ক্রিনে খেলা দেখা। সেখানে সব কিছুই খণ্ড খণ্ড করে দেখানো হয়। যখন বোলার বল হাতে ছুটে আসেন তখন শুধু বোলারকে ধরা হয়। বল দেখানো হয় স্লো মোশনে। এখন সব খেলোয়াড়কে একসঙ্গে দেখব, ব্রেন ব্যাপারটা গুছিয়ে নিতে পারছে না। টস হয়ে গেছে। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিয়েছে। সারা মাঠে আনন্দের ঢেউ, আক্ষরিক অর্থেই ঢেউ বয়ে গেল। এক প্রান্ত থেকে ঢেউ শুরু হয়ে অন্য প্রান্তে গিয়ে থামে। এর নাম মেক্সিকান ওয়েভ। 2 দলের খেলোয়াড়রা সারি বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সবার সামনে বাংলাদেশের একটি করে বালক বা বালিকা। সুন্দর দৃশ্য। শুরু হলো আয়ারল্যান্ড জাতীয় সঙ্গীত দিয়ে। অনেক দর্শক দেখলাম উঠে দাঁড়ালেন। আমি কি করব বুঝতে পারছি না। আয়ারল্যান্ড আজ আমাদের শত্রু। শত্রুদের জাতীয় সঙ্গীতে কি উঠে দাঁড়ানো উচিত? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। দর্শকরা সবাই উঠে দাঁড়িয়েছেন, গানের সঙ্গে গলা মেলাচ্ছেন। আমি লক্ষ্য করলাম আমার চোখে পানি এসে গেছে। খেলা শুরু হয়েছে। তামিমের দুর্দান্ত ঝড়ো ব্যাটিং। আমাদের পেছনে বসা কিছু তরুণের মন্তব্য শুনে মজা পাচ্ছি। তামিম, তক্তা বানায় দাও, মুখ বরাবর বল মারো, বদগুলির মুখ ভোতা করে দাও, কত বড় সাহস, বাংলাদেশের সঙ্গে খেলতে আসে। তামিমের আজ যে অবস্থা, 350 থেকে 400 রান উঠবে। আয়ারল্যান্ড আজ মাঠেই হাগামোতা করবে। আমি এদের উত্তেজনায় যুক্ত হতে পারছি না, কারণ বল চোখে দেখছি না। বল কোন দিকে যাচ্ছে তাও বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে টিভি পর্দায় খেলা দেখা উচিত ছিল। মাঠে এসে ভুল করেছি। আমার সামনের সারির একজোড়া তরুণ তরুণী আমাকে খেলায় মন দিতে দিচ্ছে না। তারা হয় নতুন বিয়ে করেছে কিংবা প্রেমিক প্রেমিকা। তারা সারাক্ষণই একে অন্যের ছবি তুলছে।
একজন অন্যজনের গায়ে পড়ে যাচ্ছে, একই সঙ্গে পায়ের খেলাও খেলছে, পায়ে পায়ে ঠোকাঠুকি। ভুবুজেলা নামক বাদ্যযন্ত্রটি এই স্টেডিয়ামে নিষিদ্ধ, কিন্তু এই যুগল ভুবুজেলার একটি মিনি সংস্করণ জোগাড় করেছে। বস্তুটি বাঁশির মতো না, চারকোনা, ফু দিলেই ভুবুজেলার চেয়েও বিকট শব্দ হয়। এরা ক্ষণে ক্ষণে ভুবুজেলা বাজিয়ে আমাকে চমকাচ্ছে। আমার পাশে এক ভদ্রলোক বসেছেন। তিনি সারাক্ষণই উচ্চ স্বরে মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে চলেছেন। খেলা কি হচ্ছে বা না হচ্ছে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কে? শামসু? আমি তো মাঠে খেলা দেখছি। ফজলু কই? তাহলে টেলিফোনে পাচ্ছি না। ফজলুকে বলো আমার যেন কল দেয়। রং মিস্ত্রি পেয়েছ? আচ্ছা, আমি পাত্তা লাগাচ্ছি। খেলা এগুচ্ছে। মোবাইলওয়ালা রং মিস্ত্রির অনুসন্ধানে ব্যস্ত আছে। খাদক প্রজাতির একজনকে দেখলাম। খেলার শুরু থেকে তিনি খাবার স্টল থেকে একের পর এক খাবার নিয়ে আসছেন। শেষ হচ্ছে, আবার আনছেন। খাদ্য গ্রহণ চলছেই। আবহ সঙ্গীতের মতো মুরগির হাড় চিবানোর শব্দ আসছে। পুলিশ বাহিনী কিছু সদস্যকে দেখে খুব ময়া লাগলো। তাদের ডিউটি পড়েছে বক্সের দর্শকদের দিকে তাকিয়ে থাকার। চমৎকার খেলা হচ্ছে। বেচারারা উপস্থিত থেকেও খেলা দেখতে পারছেন না। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে উল্লসিত দর্শকদের মুখের দিকে। উল্লাসের কারণ জানার অধিকার তাদের নেই। উল্লাসে বাধা পড়ল। ইমরুল কায়েস আউট। বাংলাদেশের টিমে ডমিনো এফেক্ট প্রবল। একা কেউ আউট হয় না, দলবল নিয়ে হয়। দেখতে দেখতে 4 ব্যাটসম্যান শেষ। সাকিবের আউটে মাঠে নেমে এলো কবরের নিস্তব্ধতা। শেষ ভরসা আশরাফুল। 7 নম্বরে নেমে সে সবাইকে চমকাবে, এই আমাদের বিশ্বাস। মাঠে আশরাফুল ঢোকা মাত্র আমরা হাততালি দিলাম। আমাদের মধ্যে স্বস্তির ভাব ফিরে এলো। হায় খোদা, এ তো দেখি পুরনো আশরাফুল। 1 রান করে আউট। ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে করতে হাসি মুখে মাঠ থেকে বিদায়। আমার পেছনে বসা তরুণের দল বলল, আশরাফুলকে এমন শাস্তি দেওয়া দরকার যেন তার সারা জীবন মনে থাকে। একটা লম্বা বাঁশ এনে। বাক্যটি লিখলাম না, পাঠকদের কল্পনায় ছেড়ে দিলাম। আশরাফুল আউট হওয়ার পরপর আমি উঠে দাঁড়ালাম। শাওনকে বললাম, বাংলাদেশের পরাজয় আমি এত মানুষের সঙ্গে দেখব না, আমি চললাম। শাওনও উঠে দাঁড়ালো, দুঃখিত গলায় বলল, মাঠে বসে বাংলাদেশের বিজয় দেখব বলে তোমাকে নিয়ে এসেছি। এমন অবস্থা হবে কে জানতো। সরি। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের খবর রাস্তায় দাঁড়ানো মানুষের কাছে পৌঁছে গেছে। তাদের হতাশায় ম্রিয়মান মুখ দেখে দেখে ফিরছি। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শাওন বলল, প্লিজ এত মন খারাপ করবে না। পরের ম্যাচে আমরা অবশ্যই জিতব। এত মানুষের ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না। পাদটিকা। একই কাণ্ড। এই খেলায় শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। অভিমান করে মাঠ ছেড়ে চলে আসায় আসল খেলাটা দেখা হলো না। আফসোস, আফসোস এবং আফসোস। অদৃশ্য মানবের বর্ষবরণ। বর্ষবরণ এবং ছায়ানট এখন সমার্থক। দিনের শুরু ছায়ানটের গান দিয়ে। সূর্য ওঠার আগে রমনা বটমূল লোকারণ্য। ছোট ছোট বাচ্চার কেউ মার হাত ধরে এসেছে, কেউ এসেছে বাবার ঘাড়ে চেপে। বটগাছেরা পাখিরা কিচিরমিচির করে অস্থির। প্রতি বছর এই দিনে কিছু একটা হয়, এটা এখন পাখিরাও জানে। তারা অপেক্ষা করে কখন গাওয়া হবে, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বাই, মুমূর্ষ হৃদয় দাও উড়াই। মজার ব্যাপার হচ্ছে, আমি আমার দীর্ঘ জীবনে রমনা বটমূলের অনুষ্ঠানে যাইনি। কিছু কিছু অনুষ্ঠান আমার টিভি পর্দায় দেখতে ভালো লাগে, যেমন ক্রিকেট খেলা, বর্ষবরণ উৎসব, 21-এর মধ্যরাতে শহীদ মিনারের পুষ্পদান। নিজে উপস্থিত না হয়ে টিভি পর্দায় অনুষ্ঠান দেখার আসল মজা অদৃশ্য হয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা। আমার অদৃশ্য মানব হতে ভালো লাগে। 2 বছর আগে হঠাৎ আবিষ্কার করলাম, পহেলা বৈশাখে অদৃশ্য মানব হওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমি তখন সুইডেনে। সুইডেনে কোনো টিভি চ্যানেল নিশ্চয়ই রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান দেখাবে না। মনটা খুবই খারাপ হলো। মনে হলো আচমকা বাঙালির মূল স্রোতের বাইরে চলে গেছি। তখন খবর পেলাম সুইডেনের চ্যানেল আই দেখা যায়। রমনা বটমূলের অনুষ্ঠান তারা সবসময় প্রচার করে।
মূল স্রোতে ভেসে থাকা এখন সম্ভব। সেদিনে অনুষ্ঠান দেখে ব্যক্তিগতভাবে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়েছি। এই বছর কি হলো বুঝতে পারছি না। চ্যানেল আই স্ক্রলে দেখাচ্ছে তাদের বর্ষবরণ অনুষ্ঠান প্রচারের অনুমতি দেওয়া হয়নি বলে তারা বর্ষবরণ উৎসব দেখাতে পারছে না। চ্যানেল আইকে জিজ্ঞেস করে জানলাম, এই অনুষ্ঠান শুধু বিটিভি প্রচার করতে পারবে, আর কেউ না। ঘটনাটা কি? রমনা বটবলের অনুষ্ঠান এখন সর্বজনীন অনুষ্ঠান, কারো ব্যক্তিগত অনুষ্ঠান না। শুধু সরকারি টিভি বিটিভি এই অনুষ্ঠান প্রচার করতে পারবে, আর কেউ পারবে না। কারণটা কি? ইউরোপে যেসব বাঙালি থাকেন তারা এবার কিছু দেখবেন না, বিটিভি ওইসব দেশে নেই। ছায়ানট ভবন নামের বিশাল ভবনটি কিন্তু জনগণের টাকায় বানানো, ছায়ানটের কর্মকর্তাদের টাকায় না। জনগণের একটি বড় অংশ প্রবাসী বাঙালি। আজ তাদের কেন বঞ্চিত করা হচ্ছে? যারা বিদেশে থাকেন তাদের প্রকৃতির চালির মতো, চিল আকাশে ওড়ে, তার দৃষ্টি থাকে মাটিতে। প্রবাসীরা বিদেশে বাস করেন, তাদের মন পড়ে থাকে দেশে। দেশে কি হচ্ছে তা নিয়ে তাদের সীমাহীন আকুলতা। রমনা বটবলের চমৎকার অনুষ্ঠানটি তাদের অনেকেই দেখতে পারবো না। তাদের দুঃখবোধ কি ছায়ানটের কর্মকর্তাদের স্পর্শ করবে? তারা গভীর আবেগে গাইবেন, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। গানের বাণী তারা বিশ্বাস করেন কি? তাদের চেতনায় কি বিশ্বসাগর আছে? ইংরেজিতে বলি, আই ডাউট দ্যাট। একজন আমেরিকানের চোখে বাংলা বর্ষবরণ উৎসব। এই ক্ষুদ্র দেশটির অবস্থান ভারতের পূর্বে, দেশটির দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে হিমালয় পর্বতমালা, ট্রপিক্যাল জোনের বেনানা বেল্টে এর অবস্থান। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই দেশের জনগোষ্ঠীর 90%ই দারিদ্র্যসীমার নিচে বাস করে। দারিদ্র্যের সঙ্গে দুর্নীতি সম্পর্কযুক্ত। দুর্নীতিতে শীর্ষ সূত্রে প্রায় প্রতিবারই এই দেশের নাম আসে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বন্যা, জলোচ্ছ্বাস, খরা, আছে মানুষের সৃষ্ট দুর্যোগ, যেমন জঙ্গি মৌলবাদ। এরা দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। এই উদ্দেশ্যে প্রায় তারা বোমাবাজি করে। দেশটিতে আমেরিকার মতে প্রধান দুটি দল, পরস্পরের প্রতি এদের আচরণ অত্যন্ত বিদ্বেষপূর্ণ। যে দল ক্ষমতায় থাকে না তার প্রধান লক্ষ্য থাকে হরতাল দিয়ে দেশকে অচল করে দেওয়া। হরতাল মানেই দোকানপাট, গাড়ি ভাঙচুর। গাড়ি ভাঙা এই দেশের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অতি তুচ্ছ কারণে এরা শত শত গাড়ি ভাঙচুর করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মীরা এই ধরনের বিধ্বংসী কর্মকাণ্ডে কখনো হস্তক্ষেপ করেন না। দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। র্যাব নামের একটি সংস্থা এই দেশে আছে। তারা যে কোনো হত্যাকাণ্ড ঘটাতে পারে, তার জন্য তাদের জবাবদিহিতার ভেতর দিয়ে যেতে হয় না। এইসব হত্যাকাণ্ডের নাম ক্রসফায়ার। সঙ্গত কারণে এদের পোশাক ফাঁসির জল্লাদের পোশাক। তারা নিজেদের পরিচয় গোপন রাখার জন্য কালো চশমা পরে এবং কালো রুমালে মাথা ঢেকে রাখে। দেশ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হলো। এখন এই দেশের রাজধানী ঢাকা শহরের মানুষদের বর্ষবরণ উৎসব পালনের কথা বলবো। শুরুতেই বলে নিচ্ছি, এই দেশটিতে সরকারিভাবে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ক্যালেন্ডার অনুসরণ করা হয় না। এই ক্যালেন্ডারের ব্যবহার বিভিন্ন উৎসবের দিন নির্ধারণে। বাংলা ক্যালেন্ডারের নববর্ষ হল বৈশাখের প্রথম দিন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এপ্রিলে 14 তারিখ। দিনটি ছিল অসম্ভব গরম, তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের প্রখর উত্তাপ। আমি একটা রিক্সা নিয়ে বনানী থেকে শহর কেন্দ্রের দিকে যাচ্ছি। রিক্সা হচ্ছে পেশি শক্তিতে চালিত একটি যান। এদের সচল চিত্রশালাও বলা যায়, কারণ প্রতিটি রিক্সার পেছনে বহুবর্ণ পেন্টিং আছে। আমি যে রিক্সায় চড়েছি সেখানে একটি বাঘের ছবি আছে। বাঘের মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, তার সামনে আছে একটা ট্রেন। আমার রিক্সাওয়ালার নাম হামিদ। সে একজন হাসি খুশি যুবক। বিস্ময়ের ব্যাপার হলো বাংলাদেশের সবাই হাসি খুশি। আন্তর্জাতিক একটি জরিপে বাংলাদেশ বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে স্থান করে নিয়েছে। আমি হামিদকে ভাঙা ভাঙা বাংলায় বললাম, তুমি আজ আমার গাইড, তুমি আমাকে তোমাদের বর্ষবরণ উৎসব দেখাবে। হামিদ ইংরেজিতে বলল, ইয়েস স্যার। তার ইংরেজি জ্ঞান ইয়েস এবং নোতে সীমাবদ্ধ।
এতে অবশ্য আমাদের ভাবের আদান প্রদানে অসুবিধা হলো না। সে আমার অদ্ভুত বাংলা বুঝতে পারছে। হামিদ বলল, আপনি স্যার আসল জিনিস মিস দিলেন। সূর্য ওঠার আগে আমাদের অনুষ্ঠান শুরু হয় রমনা বটমূলে। কি সুন্দর গান যে হয়, গান শুনলে চোখে পানি আসে। তুমি শুনেছ? 3বার শুনেছি, 3বারই চোখের পানি ফেলেছি। প্রথমবার অনেক বেশি, পরের 2বার কম। এইবার গান শুনতে যাও নাই কেন? পেটের ধান্দায় যাই নাই। ট্রিপে না গেলে ঘরে উপাস থাকবো। সংসারে অনেক খানেওয়ালা, আমার মা, পরিবার আর 2 মাইয়া। তারা কোথায়? সকালবেলায় এরারে গান শুনতে নামায় দিছি। দুপুরে একসাথে পান্তা খাবো। এরা সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর ঘরে ফিরবো। পান্তা জিনিসটা কি? পানি ভাত। নববর্ষে পান্তা ভাত ইলিশ মাছ ভাজা দিয়ে খাইতে হয়, আমাদের নিয়ম। নিয়ম? জি স্যার, আমরা কঠিন নিয়মের মানুষ, নিয়মের বাইরে যাই না। তোমাদের আর কি নিয়ম? পোশাকে নিয়ম আছে। ফাল্গুন মাসের 1 তারিখে মেয়েদের পরতে হয় হলুদ শাড়ি, আজ পরতে হয় লাল শাড়ি। শাড়ি বিষয়ে বলি, শাড়ি বাংলাদেশের মেয়েদের প্রধান পোশাক। এটা 6 গজ লম্বা ও 1.25 গজ প্রস্থের একখণ্ড বর্ণির বস্তু। মেয়েরা প্রথমে স্কার্ট ও টপস পরে, তারপর শাড়ি দিয়ে স্কার্ট টপসকে ঢেকে দেয়। টপসকে এরা বলে ব্লাউজ এবং স্কার্টকে বলে সায়া। কোনো বোতাম বা ফিতা ছাড়াই অদ্ভুত এক উপায়ে এদেশের মেয়েরা শাড়ি গায়ে জড়িয়ে রাখে। আমাকে বলা হয়েছে শাড়ি গা থেকে খুলে পড়া ঘটনা কখনোই ঘটে না। হামিদ ঝড়ের গতিতে রিক্সা চালাচ্ছে। আমি বললাম, এত তাড়া কিসের? আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট করবে। হামিদ বলল, তাড়াতাড়ি না গেলে আরেকটা জিনিস মিসিং হবে। কি জিনিস? আর্ট কলেজে পোলাপাইন এই দিনে পাগলা মিছিল বাই করে। তারা পাগলা তো, এই কারণে তারার মিছিলও পাগলা। না দেখলে জীবন বৃথা। পাগলা মিছিল দেখলাম, মুখোশ মিছিল, উদ্দাম আনন্দের শোভাযাত্রা। ব্রাজিলের সাম্বা উৎসবের শোভাযাত্রার সঙ্গেই কেবল এই মিছিল তুলনীয়। হামিদ মিয়া এক চটপটির দোকানের পাশে তার রিক্সা জমা রেখে আমাকে নিয়ে রমনা উদ্যানে ঢুকল। উদ্যানে বৃক্ষের অরণ্যের ভেতর সুখী মানুষের অরণ্য। কত না তাদের আনন্দ। বাবার কাঁধে শিশু ভেবু বাজাচ্ছে, মা কাচের চুড়ি কিনছে। এই উৎসবে মেয়েদের কাচের চুড়ি কেনা নাকি বাধ্যতামূলক। রিক্সাওয়ালা তার পরিবারকে খুঁজে বের করল। হতদরিদ্র এই পরিবারটিও আনন্দের সীমা নেই। হামিদের 2 মেয়ে মাটির খেলনা কিনেছে। শিশুদের মাটির খেলনা কিনে দেওয়াও নববর্ষ অনুষ্ঠানের অঙ্গ। হামিদ আমাকে পান্তা খেতে নিয়ে গেল। সে বলল, স্যারের পান্তার টাকা আমি দিমু, স্যার আইজ আমার মেহমান। হামিদের পরিবারের সঙ্গে আমি মাটির হাঁড়িতে পান্তা খেতে বসলাম। হামিদ ব্যস্ত হয়ে পড়ল ইলিশ মাছের একটা বড় টুকরা যেন আমি পাই। আমি আমেরিকান। আমেরিকানরা আবেগ শূন্য না, তবে আবেগে আমেরিকানদের চোখ কখনো ভিজে ওঠে না। আমি লক্ষ্য করছি আবেগে আমার চোখ ভিজে উঠেছে। যে দেশের মানুষ দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা একপাশে ফেলে আনন্দে মেতে উঠতে পারে, সে দেশের মানুষ অনেক দূর যাবে তা বলাই বাহুল্য। 3 cheers ফর দেম। হিপি হুররে। কিছু তথ্য। বঙ্গদেশে নববর্ষ উৎসব ছিল না, ছিল চৈত্র সংক্রান্তির মেলা। মাইকেল মধুসূদনের বন্ধু হেডমাস্টার রাজনারায়ণ বসু তার স্কুলে নববর্ষ পালনের ব্যবস্থা করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষ উৎসবের প্রচলন করেন শান্তিনিকেতনে। বাংলাদেশে পূর্ব পাকিস্তান নববর্ষ পালনের সূচনা হয় কবি জাহানারা আরজুর বাসায় 1964 সালে। সেখানে তরুণ কবি হাসান হাফিজুর রহমান বৈশাখ নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর নববর্ষ উদযাপন বন্ধ হয়ে যায়। রমনা বটমূলে প্রভাতের সূর্যোদয়ের সঙ্গে নববর্ষ উদযাপনের শুরু করে ছায়ানট। আরেকটি তথ্য, একমাত্র নেপাল ছাড়া বাংলা ক্যালেন্ডার সরকারিভাবে পৃথিবীর কোথাও ব্যবহার করা হয় না। অতি অদ্ভুত এক মিল আমরা খুঁজে পাই পাঞ্জাবিদের বৈশাখী উৎসবের সঙ্গে। তারাও পয়লা বৈশাখ পালন করে নতুন বর্ষের প্রথম দিবস হিসাবে। বিস্তারিত আমার জানা নেই। মুখোশ পরা জাদুকর। AXN নামের টিভি চ্যানেলের একটি অনুষ্ঠান আমি অত্যন্ত আগ্রহ নিয়ে কিন্তু খুব মন খারাপ করে দেখি। অনুষ্ঠানে একজন মুখোশ পরা জাদুকর
উপস্থিত হন এবং নির্বিকার ভঙ্গিতে জাদুবিদ্যার গোপন কৌশল একের পর এক ফাঁস করতে থাকেন। স্টেজে যে জাদু দেখেও রোমাঞ্চিত হয়েছি তার রহস্য জেনে মনটাই ভেঙে যায়। অসাধারণ জাদুর পেছনের কৌশল এত সাধারণ। মুখোশ পরা জাদুকরের অনুষ্ঠান দেখছি, এমন সময় ডিশের লাইনে কি যেন সমস্যা হলো। টিভি পর্দা ঝিরঝির করতে লাগলো। হঠাৎ মনে হলো, আরে তাই তো, এই মুহূর্তে আমি দেখছি প্রকৃতি অতি রহস্যময় এক জাদু। টেলিভিশন পর্দায় দেখা যাচ্ছে বিগ ব্যাংয়ের পরবর্তী মাইক্রোওয়েভ রেডিয়েশন, আফটারগ্লো। অঙ্কবিদ জর্জ গ্যামো 1940 সালে অঙ্কের মাধ্যমে দেখিয়েছিলেন সত্যি সত্যি যদি বিগ ব্যাং হয় তাহলে তার আফটারগ্লো চারিদিকে ছড়িয়ে থাকা উচিত। মহাবিশ্ব যতই প্রসারিত হবে এর তাপ ততই কমবে। নিউ জার্সির বেল ল্যাবরেটরি দুই তরুণ রেডিও অ্যাস্ট্রোনমার নতুন ধরনের হর্ন অ্যান্টেনা নিয়ে কাজ করছিলেন। তারা পড়ে গেলেন ভালো ঝামেলায়। অ্যান্টেনা যেদিকে ধরা যায় সেদিক থেকে হিসির শব্দ আসে। নিশ্চয়ই অ্যান্টেনার সমস্যা। তারা নানান চেষ্টা করলেন হিসিং শব্দ বন্ধ করার, কিছুতেই কিছু হয় না। আসলে তারা দেখছিলেন জর্জ গ্যামোর ভবিষ্যৎবাণী বিগ ব্যাং পরবর্তী দীপ্তি, যার তাপ 3 ডিগ্রি কেলভিন। অ্যাস্ট্রো পদার্থবিদ্যায় এই বিশাল আবিষ্কারের জন্য তাদের দেওয়া হলো পদার্থবিদ্যার নোবেল পুরস্কার। বিজ্ঞানী দুজনের একজনের নাম আর্নো পেনজিয়ার্স, অন্যজনের নাম রবার্ট উইলসন। বিগ ব্যাং বিষয়টা সম্পর্কে সাধারণ ধারণা আমাদের প্রায় সবারই আছে। সৃষ্টির শুরুটা হয় এখানে। বর্তমান দৃশ্যমান এবং অদৃশ্য জগতের সবটাই শুরুতে একটু বিন্দুতে আটকে ছিল। অ্যাস্ট্রোফিজিক্সের ভাষায় সিঙ্গুলারিটি। হঠাৎ অকল্পনীয় গতিতে বিন্দু বিচ্ছিন্ন হতে শুরু করলো। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সৃষ্টির শুরু ঘটনা ঠিক এভাবে উল্লেখ করা আছে। সূরা আম্বিয়া বলা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে সকল আকাশ এবং ভূমণ্ডল একটি একক ছিল এবং আমরা তাকে বিচ্ছিন্ন করলাম। 21:30। বিজ্ঞান একদিকে থাকুক, ধর্ম অন্যদিকে থাকুক, এই মুহূর্তে দুটিকে মেলানোর কিছুই নেই। বিগ ব্যাঙে ফিরে যায়। বিগ ব্যাঙের পরপরই ফুটন্ত অগ্নিগোলক কণার গতি ছিল আলোর গতির চেয়েও অনেক বেশি। তা কি করে সম্ভব? আমাদের আইনস্টাইন তো বলে গেছেন আলোর গতি ধ্রুবক, সেকেন্ডে 1,86,000 মাইল থেকে বেশি কখনো হতে পারবে না। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটি আবশ্যকীয় শর্ত আলোর ধ্রুবগতি। সমস্যাটা কোথায়? আইনস্টাইন এই সমস্যা জানতেন। পদার্থবিদ্যা যখন নিউটনকে ছাড়িয়ে কোয়ান্টাম পদার্থবিদ্যায় চলে গেল, তখনই অতি অদ্ভুত কারণে আইনস্টাইন শঙ্কিত বোধ করলেন। সম্ভাবনার বিজ্ঞানে তার আস্থা ছিল না। কোয়ান্টাম পদার্থবিদ্যায় যে কোনো ঘটনার জন্যে অবজারভার বা দর্শক লাগবে। অবজারভার ছাড়া ঘটনাকে নিশ্চিতভাবে বলা যাবে না। আইনস্টাইন এতে বিরক্ত হয়ে বলেছিলেন, আমি আকাশের চাঁদের দিকে না তাকালেই কি আকাশের চাঁদ থাকবে না? এই মহান বিজ্ঞানী ধরে নিয়েছিলেন কোয়ান্টাম পদার্থবিদ্যার সর্বনাশের ঘণ্টা বাজতে বাধ্য, কারণ কোয়ান্টাম পদার্থবিদ্যা আলোর চেয়ে বেশি গতিশীল বস্তু বা শক্তিতে বিশ্বাসী। তা হতে পারে না। আলোর গতি ধ্রুব। হায়রে কপাল, আধুনিক ল্যাবরেটরিতে আলোর চেয়েও বেশি গতির সন্ধান পাওয়া গেল। ভুবন খ্যাত বাংলা ভাষাভাষী লেজার বিজ্ঞানী মণি ভৌমিকের ভাষ্য, বিশেষ ধরনের ক্রিস্টালের ওপর তীব্র লেজার বিম ফেলে বিজ্ঞানীরা তৈরি করলেন একজোড়া যমজ ফোটন। যমজ ফোটন বলা হয় এই কারণে যে এদের মধ্যে থাকে কিছু পারস্পরিক সাধারণ গুণ। বিজ্ঞানীরা এবার যমজ ফোটন দুটিকে বিপরীত দিকে পাঠিয়ে দিলেন। এই দুটি ফোটনের কোনো একটির মধ্যেও ছিল না এমন কোনো প্রপার্টি বা প্রধান ধর্ম যা তাদের নিজস্ব। ওদের প্রতিটি প্রপার্টি যুগপৎ সহবাস করছে দুটির মধ্যেই। অত্যন্ত আশ্চর্যের কথা হলো, যেই আমরা ওই যমজের একটির মধ্যে কোনো বিশেষ প্রপার্টি মাপছি, যমজের অন্যটি মুহূর্তেই সাড়া দিচ্ছি কমপ্লিমেন্টারি প্রপার্টি দেখিয়ে। মহাবিশ্বের দুই বিপরীত দিকে যত দূরেই পাঠানো হোক, ওই যমজ ফোটনকে তারা মুহূর্তেই পরস্পরের প্রতি এইভাবে সাড়া দিবে, এবং সাড়া দিবে মহাজাগতিক স্পিড লিমিট আলোর গতির চেয়েও সামান্য গতিতে। বহু পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই পাওয়া গেছে একই ফল। এই দুটি ফোটন কণা কোনো না কোনোভাবে
একে অন্যের সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত? মনে করা যাক যমজ ফোটন কণার একটি পৃথিবীতে, অন্যটি অ্যান্ড্রোমিডার ছায়াপথে। এদের ভেতরের দূরত্ব 2.5 মিলিয়ন আলোকবর্ষ। কিন্তু তারা পরস্পরের সঙ্গে যুক্ত। কল্পনাকে আরও ছড়িয়ে দিয়ে কি বলতে পারি যে আমরা সমগ্র মহাবিশ্বের সঙ্গে যুক্ত। শুধু যে এখন যুক্ত তা না, অতীতেও যুক্ত ছিলাম, ভবিষ্যতেও যুক্ত থাকব। বিজ্ঞানের সময় বলে তো কিছু নেই। যখন বিগ ব্যাং হলো তখন আমরা উপস্থিত। এই ভাবনাটা কেমন? মুখোশ পরা জাদুকর জাদুর গোপন কৌশল বলে দিচ্ছে আমাদের প্রয়োজন মুখোশ পরা পদার্থবিদ। আমরা তার অপেক্ষায় আছি। শেষটায় আইনস্টাইন হেয়ারের কোয়ান্টাম পদার্থবিদ্যা স্বীকার করে নিয়েছিলেন। তার নিজের আবিষ্কারও কিন্তু কোয়ান্টাম পদার্থবিদ্যার চেয়ে কম হেয়ালিপূর্ণ ছিল না। তিনি দেখিয়েছেন সময় ও মহাশূন্য অ্যাবসোলুট না, দুটোই নমনীয়। জুকারবার্গের দুনিয়া। আমার এক শিশু শিল্পীর নাম রুদ্র। এখন সে শিশু শিল্পী থেকে বালক শিল্পী হয়েছে, বয়স বেড়ে 10-11তে পৌঁছেছে। একদিন সে আমাকে টেলিফোন করে বলল, স্যার আঙ্কেল। শিশু শিল্পীরা অন্যদের মতো আমাকে স্যার ডাকে না, স্যার আঙ্কেল ডাকে। আপনি কি ফেসবুকে আছেন? থতমত খেয়ে আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, না। তুমি কি আছো? রুদ্র উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই আপনাকে ফ্রেন্ড বানাবো। রুদ্রকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর প্রথম শর্ত ফেসবুকে অ্যাকাউন্ট থাকা, তা আমার নেই। তবে সুখের ব্যাপার, আমার নামে 7টি অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলি আমার হয়ে সামাজিক সৌহার্দ্য বিষয়ক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সৌহার্দ্য বিষয়ক কর্মকাণ্ড হলো মিথ্যা হুমায়ুন আহমেদ তরুণী মেয়েদের সঙ্গে যোগাযোগ করছেন, সাহিত্য আলোচনা করছেন, তাদের সঙ্গে নিয়ে বৃষ্টি স্নান ও জ্যোৎস্না স্নানে আমন্ত্রণ জানাচ্ছেন। এক তরুণী সেই হুমায়ুন আহমেদকে স্যার সম্বোধন করায় তিনি রাগ করে লিখলেন, আমার মনে বয়স বাড়েনি, আমি চিরতরুণ, তুমি আমাকে ভাইয়া ডাকবে কেমন? ফেসবুকের নামে আমরা কি ধীরে ধীরে এক অনেক জগতের বাসিন্দা হয়ে যাচ্ছি না? মিথ্যাকেই সত্য ভাবছি, এক ধরনের ডিজিটাল রোগের শিকার হচ্ছি। রোগটির নাম ডিলিউশন। জীবনী গ্রন্থ সাহিত্যের একটি ধারা। জীবনী গ্রন্থকে বলা হয় অতি উত্তম রূপে ধোলাইকৃত আত্মকাহিনী। ফেসবুকে তাহলে কি বলা হবে? ভানের কথামালা। অন্যদিন পত্রিকার সম্পাদক প্রকাশক মাঝারি ফেসবুক অ্যাকাউন্টে তার একটি ছবি আছে। ছবিতে মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এক যুবা পুরুষ। চুলের স্তূপ দেখলে যে কোনো নাপিত উল্লসিত হবে। সমস্যা হচ্ছে মাঝারের মাথায় এখন অল্প কয়েক গাছি চুল। আধ ঘন্টার মধ্যে চুলগুলি গুঁড়ে ফেলা যাবে। আমার পরিচিত একজনের ফেসবুক অ্যাকাউন্ট পড়ে জানলাম সে অবিবাহিত। তার শখ দেশ ভ্রমণ। পৃথিবীর নানান দেশ সে ভ্রমণ করেছে। চমৎকার একটি গাড়িতে হেলান দিয়ে সে একটি ছবি আপলোড করেছে। নিচে লেখা, আমার নতুন গাড়ি। যার কথা বলা হচ্ছে সে 2 সন্তানের জনক। তার বিদেশ ভ্রমণ আগরতলা পর্যন্ত সীমাবদ্ধ। তার কোনো গাড়ি নেই। এই ফেসবুকের মূল উদ্দেশ্য কি? আমার কাছে পরিষ্কার না। স্বামী ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, স্ত্রী খুলবেন, দুজন দুজনের বন্ধু হবেন এবং ফেসবুকের মাধ্যমে গল্পগুজব করবেন। আমরা শহরবাসীরা পাশের ফ্ল্যাটে মানুষজনকে চিনি না এবং তাদের চেনার বিন্দুমাত্র আগ্রহ বোধ করি না। আমাদের আগ্রহ ফেসবুক বন্ধু সংগ্রহে। আজব অবস্থা না? নতুন নতুন বন্ধু হচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তরুণ ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, ফ্রয়েড সাহেবের তাই অভিমত। বাস্তবে বান্ধবী খোঁজার চেয়ে ফেসবুকে বান্ধবী খোঁজা ভালো, বিপদের আশঙ্কা কম। মেয়েরা আবার অপরিচিত ছেলেদের বন্ধু তালিকায় আনার চেয়ে মেয়েদের এই তালিকায় আনতে আগ্রহী। এখন উপায় আছে। ছেলেরা মেয়ে সেজে ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, এতেও যদি কিছু হয়। উদাহরণ দিই, মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। একটি মেয়ে তার বন্ধু হওয়ার জন্য আবেদন করল। মেয়েটির চেহারা অপূর্ব সুন্দর, মায়াময় চোখ। মেয়েটিকে বন্ধু তালিকায় নেওয়ার পর শাওন আবিষ্কার করল ছবিটি এক বিখ্যাত তামিল অভিনেত্রী। বলাই বাহুল্য, তামিল অভিনেত্রীর পেছনে লুকিয়ে আছে তরুণী সংকলিপসু বিকারগ্রস্ত কোনো পুরুষ। ওয়েবসাইট, ফেসবুকের ওয়েবসাইট যে নোংরামি ছড়ানোর ডিজিটাল উপায়, তা এখন সবাই নিশ্চয়ই জেনে গেছেন। সেলিব্রিটিদের নোংরা ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বময়।
সমকাল পত্রিকায় পড়লাম অ্যামেজিং.com নামে ওয়েবসাইটে অ্যামেজিং আড্ডা বাংলাদেশের সেলিব্রিটিদের নোংরা ছবির আখড়া। যৌন কর্মকাণ্ড অতি নিজস্ব একটি ব্যাপার। যেহেতু এই প্রক্রিয়ায় নতুন প্রাণের সৃষ্টি হয়, কাজেই প্রক্রিয়াটি পবিত্র বটে। পবিত্র হলেও অবশ্যই গোপন। এমন একটি বিষয়ের ভিডিও কিভাবে হচ্ছে কে জানে, তবে যেভাবে হচ্ছে তাতে মনে হয় নোংরা ভিডিও আপলোড করা একটা ফ্যাশন হয়ে দাঁড়াবে। একজন আরেকজনকে বলবে, আমরা নতুন একটা ভিডিও ক্লিপিং ওয়েবসাইটে এসেছে, দেখেছিস? না দেখলে আমার কাছে মাস্টার কপি আছে। শাওনকে বললাম, ফেসবুকের সবচেয়ে ভালো বিষয় কোনটা বলে তোমার ধারণা? সে বলল, হারিয়ে যাওয়া বন্ধুদের আমি ফেসবুকে খুঁজে পাই, ওদের ছবি দেখি, ওদের ছেলে মেয়েদের ছবি দেখি, এত ভালো লাগে। আমি বললাম, তোমার বন্ধুর তালিকায় কতজন আছে? শাওন বলল, খুব কম। খুব কমটা কত? ছোটবেলার বন্ধু আর তো নতুন মিলিয়ে 4700। আমি খাই সেটে বলে চিৎকার করলাম। শাওন বিরক্ত গলায় বলল, এমন করলে কেন? বন্ধুর সংখ্যা যত বেশি হবে তত ভালো। তুমি তোমার কোনো একটা চিন্তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারবে। ভুল চিন্তা যদি হয়, ভুল চিন্তা ছড়াবে, তবে ভুল চিন্তা ধরা পড়বে, বন্ধুরাই ধরিয়ে দিবে, শুদ্ধ চিন্তা প্রবাহিত হবে। ফেসবুকের মাধ্যমে অতি দ্রুত সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়। কথাটা আমাকে মানতে হলো। গত ইলেকশনের সময় ফেসবুকের কারণে রব উঠেছিল যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না। ঘটনা সেরকম ঘটেছে। বর্তমান আরব বিশ্বের দিকে তাকালেই ফেসবুকের ক্ষমতা টের পাওয়া যায়। ফেসবুকের মতো নিরীহ একটি সফটওয়্যারে অ্যাটম বোমা লুকিয়ে আছে। পৃথিবীর সব রাজনীতিবিদদের সতর্ক হওয়ার সময় এসে গেছে। ফেসবুকের জনক জুকারবার্গকে অভিনন্দন। আমাকে নিয়ে একটি মজার ওয়েবসাইট আছে, নাম হুমায়ুন আহমেদকে না বলুন, সেই নো টু হুমায়ুন আহমেদ। একদিন শাওন ওয়েবসাইট খুলে আমাকে দেখালো। আমি প্রভূত আনন্দ পেলাম। মনের আনন্দের সবাই আমাকে গালাগাল করে যাচ্ছে। ওয়েবসাইট দেখে জানলাম আমার মৃত্যু বাংলাদেশের জন্য একটি শুভ ঘটনা বলে বিবেচিত হবে। মৃত্যুতেও দেশের জন্য কিছু করতে পারবো, এটাও তো মন্দ না। কয়জনের সেই সৌভাগ্য হয়। করুণাধারা। রবীন্দ্রনাথ বলে গেছেন, জীবন শুকায় গেলে করুণাধারায় যেতে। একটা সময় আমার জীবন পুরোপুরি শুকিয়ে গেল। পরিবার থেকে নির্বাসিত হয়ে তখন সম্পূর্ণ একা বাস করি। রান্নার এক লোক ছিল, সে আমার একটা প্রিয় একটা রেডিও, জাপানের রেডিও NHKর উপহার, এবং আমার মানিব্যাগ নিয়ে পালিয়ে গেল। গোদের উপর ক্যান্সারের মতো আমার হলো হার্ট অ্যাটাক। সোহরাওয়ার্দী হাসপাতালের ফিনালে গন্ধে আমোদিত এক ঘরে আমার জায়গা হলো। এই সময় এক দর্শনার্থী আমার সঙ্গে দেখা করতে এলো। সে সুইডেন প্রবাসী। অনেকদিন পর দেশে এসেছে, খালি হাতে আসেনি, আমার জন্য একটি উপহার এনেছি। আমি বললাম, কি উপহার? সে গম্ভীর গলায় বলল, একটা ডাক টিকিট। একবার ভাবলাম বলি, ডাক টিকিট আমার কপালে সেটে আমাকে পোস্ট করে দাও। স্বাভাবিক ভদ্রতার কারণে কঠিন কথা বলা গেল না। আমি শুকনো গলায় বললাম, ডাক টিকিটটা টেবিলের উপর রেখে তুমি চলে যাও, ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করেছেন। সে বলল, আপনাকে কথা বলতে হবে না, মাঝে মাঝে মাথা নাড়লেই হবে। আমি বললাম, ডাক্তার আমাকে মাথা নাড়তেও নিষেধ করেছেন। বেচারা বিষণ্ণ মুখে চলে যাওয়ার পর আমি তার উপহার হাতে নিয়ে খাবি খেলাম। ডাক টিকিটটা রবীন্দ্রনাথের। সুইডেন সরকার রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি উপলক্ষে 1913 সালে এই টিকিট ইস্যু করেছিলেন। বছর 4-5 আগে রবীন্দ্রনাথের এই ডাক টিকিটের ওপর একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশিত হয়েছে ভারত বিচিত্রায়। যে কোনো রবীন্দ্র ভক্তের কাছে এই ডাক টিকিট অবশ্যই অমূল্য উপহার। এই ডাক টিকিটটি 100 বছর আগের। এখন অবশ্য পৃথিবীর অনেক দেশেই ডাক টিকিট প্রবাস করেছে, বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, ভিয়েতনাম, রোমানিয়া। এবার রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বের করল উরুগুয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার সংগ্রহের ডাক টিকিট দেখালাম। তিনি আশ্চর্য হয়ে বললেন, এই জিনিস কোথায় পেলে? যত্ন করে রাখতে হবে, হারিয়ে না যায়। একবার ভাবলাম বিশ্বভারতীকে দিয়ে দিই, রবীন্দ্র মিউজিয়ামে থাকবে। আলস্যের কারণে কাজটা করা হয়নি। আমার ঘরে বিভিন্ন চিপায় চাপায় খামে বন্দি অবস্থায় এটা থাকে, কখনো খুঁজে পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। অমর 21 গ্রন্থমেলা 2011 শুরু হওয়ার পর
পত্রপত্রিকায় দেখলাম বাংলা একাডেমি লেখকদের একটি সংগ্রহশালা করেছেন। আগ্রহী মানুষরা সেখানে ভিড় করছেন। আমার কাছে মনে হলো একটা ভালো জায়গা পাওয়া গেল, ডাক টিকিটটা সংগ্রহশালায় দান করে দেব। বাংলা একাডেমির ডিসি শামসুজ্জামান খান সাহেবকে টেলিফোন করে ব্যাপারটা বললাম। তিনি উচ্ছ্বসিত গলায় বললেন, এত চমৎকার একটা উপহার তো এমনি এমনি নেওয়া যাবে না। আমরা একটা অনুষ্ঠান করি, আপনি আনুষ্ঠানিকভাবে ডাক টিকিট হস্তান্তর করবেন। আমি বললাম, কোনো অনুষ্ঠান লাগবে না, আপনি কাউকে পাঠিয়ে দিন, আমি দিয়ে দিচ্ছি। এরপর বুড়িগঙ্গা দিয়ে দূষিত কালো পানি অনেক বয়ে গেছে। শামসুজ্জামান খান সাহেবের কোনো খবর নেই, তাকে দোষও দিচ্ছি না। বাংলা একাডেমির ডিসিকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়। রবীন্দ্রনাথের পেছনে নষ্ট করার তার সময় কোথায়? পাঠক লক্ষ্য করলেন, কি কঠিন আক্রমণ করলাম। রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী নিয়ে সুন্দর একটা লেখা লিখতে বসে এসব কি লিখছি? আমি লিখব করুণাধারার কথা, লিখছি বিদ্বেষধারা। কোনো মানে হয়? অবশ্যই এই মহামানবকে নিয়ে নতুন কি লিখব? সব লেখা হয়ে গেছে। তার কাব্যের প্রতিটি লাইন নিয়ে গবেষণা হয়েছে। উদাহরণ, আমি তব মালঞ্চের হব মালাকর, মবলর, এই ধ্বনিগুলো ফিরে ফিরে আসে এই পংক্তিতে। এই কি পংক্তিকে তার শক্তি দিয়ে যায়? মনে তো হয় তাই। যদি মালঞ্চ না লিখে কানন লিখতেন, রবীন্দ্রনাথ কিংবা বাগান, তাহলে একই অর্থ থেকে যেত, কিন্তু সে আওয়াজ হারিয়ে যেত, যা এই পংক্তিকে প্রাণ দেয়। রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতা মঞ্জুরে মাওলা। আমার ধারণা রবীন্দ্র সাহিত্যে 3 শ্রেণী পাঠক আছে। ক শ্রেণী, এরা রবীন্দ্রনাথকে মানুষ মনে করেন না, ঈশ্বর মনে করেন। রবীন্দ্র সাহিত্য পাঠ করেন বা রবীন্দ্রনাথের গান করেন ঈশ্বরের মন্ত্রপাঠের মতো। খ শ্রেণী, এরা গবেষক, গবেষণার জন্য এদের পাঠ। এদের কেউ কেউ রবীন্দ্র জীবনী লেখার জন্য পাঠ এবং নোট করেন, নোট বেশি, পাঠ কম। গ শ্রেণী, এই শ্রেণীতে আছে আমার মতো অভাজনরা। এরা চায় রবীন্দ্রনাথের করুণাধারায় নিজেকে সমর্পণ করে আনন্দে অভিভূত হতে। রবীন্দ্র সাহিত্যে আমার সবচেয়ে প্রিয় অংশ ছিন্নপত্রাবলী, কারণ তার কবিতা, ছোট গল্প, উপন্যাস ও নাটকের শিকড়ের সন্ধানে এখানে পাওয়া যায়। আর কি মন করা সব বর্ণনা! রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথের জন্ম হয়েছে 27শে নভেম্বর 1888। জন্মের সময় রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় ছিলেন না। বেশ কিছুদিন পর ছেলেকে দেখলেন। পিতা পুত্রের প্রথম সাক্ষাতে বর্ণনা দিয়ে তিনি ইন্দিরা দেবীকে লিখলেন, খোকাকে দেখে ভারী নতুন রকম বোধ হলো। মস্ত গোল মাথা, নিতান্ত হাদা, বেশ একটু কালো, মাথা ন্যাড়া, ফুলো গাল, পরম নির্বুদ্ধিতার মতো চোখ মুখের ভাব সর্বদা টলমল, হাতগুলো ফুলো ফুলো, মোটাসোটা মুঠো করা, কোনো প্রকার অঙ্গভঙ্গি বা শব্দপ্রয়োগ দ্বারা তার মনোযোগে আকর্ষণ করলে হাসে, চটকি কিংবা নেড়ে দিলে হো হো শব্দে পরিতোষ প্রকাশ করে। এই তার জেনারেল ক্যারেক্টারিস্টিক। কিন্তু এই সকল বিষয়ে তার সমবয়স্ক মানব সন্তানের সঙ্গে তার বিশেষ কোনো প্রভেদ দেখি না। পাঠক, আপনার সন্তানের সঙ্গে প্রথম সাক্ষাতের আনন্দ অনুভূতির কথা মনে করুন। রবীন্দ্রনাথের বর্ণনার সঙ্গে কোনো রকম অমিল পাচ্ছেন? একজন মহান লেখকের লক্ষণ হচ্ছে তিনি সবার অভিজ্ঞতায় নিজের মধ্যে ধারণ করেন, কিংবা তার অভিজ্ঞতায় হয়ে দাঁড়ায় সবার অভিজ্ঞতা। বাঙালি জাতির পরম সৌভাগ্য তিনি বঙ্গদেশে জন্মেছেন। কেউ তার জীবনী লিখবে বিষয়টা রবীন্দ্রনাথের পছন্দ ছিল না। মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীকে বলেছেন, কে আমার জীবনী লিখবে? কেউ আমাকে এতটুকু দেখেছে, কেউ বা আর এতটুকু, কিন্তু না দেখা অংশটা যে অনেক বেশি। তাই আমার খারাপ লাগে কেউ যখন ফস করে লিখে বসে মানুষ রবীন্দ্রনাথের খবর। কতটুকু তা তোমরা দেখেছ? গবেষক জীবনীকার যারা কাব্য পাঠ করে রবীন্দ্র জীবনী লিখেন, তাদের জন্য দুঃসংবাদ। রবীন্দ্রনাথ লিখেছেন, কাব্য পড়ে যেমন ভাবো, কবি তেমন নয় গো। রবি এবং রবি। রবীন্দ্রনাথকে নিয়ে নতুন কিছু কি লেখা সম্ভব? এমন কিছু যা আগে লেখা হয়নি? মনে হয় না। সব কথা বলা হয়ে গেছে, নানানভাবে বলা হয়েছে। তারপরেও দেখি নতুন কিছু বলতে পারি কিনা। সিলেটে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এসেছেন সিলেটে, তাকে সংবর্ধনা দেওয়া হবে, বিপুল আয়োজন, তাকে ঘিরে প্রবল উত্তেজনা। সংবর্ধনা ভাষণ শুনে
রবীন্দ্রনাথ হকচকিয়ে গেলেন, কারণ ভাষণ দেওয়া হলো উর্দুতে। ভাষণে বলা হলো, এই বিশ্বকবিকে অশুদ্ধ উচ্চারণে সিলেটি বাংলায় সংবর্ধনা দেওয়া যায় না, এতে তার কান পীড়িত হবে, তাই উর্দু ভাষায় ভাষণ দিচ্ছি। বক্তার নাম কাপ্তান মিয়া, খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ, সিআইএ, আসামের শিক্ষামন্ত্রী। বক্তৃতা শুনে রবীন্দ্রনাথ কিন্তু মুগ্ধ। তিনি কাপ্তান মিয়াকে শুদ্ধ উর্দুতে জবাব দিলেন, মূল বক্তৃতা বাংলাতে দিলেন। রবীন্দ্রনাথ সিলেটের নামকরণ করলেন সুন্দর শ্রীভূমি। প্রসঙ্গ সত্যেন বসু। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হলো। অনেক আলাপ আলোচনার মধ্যে হঠাৎ করে আইনস্টাইন জানতে চাইলেন, পদার্থবিদ সত্যেন বসু কেমন আছেন? রবীন্দ্রনাথ সত্যেন বসুকে চিনতে পারলেন না। আইনস্টাইন অবাক, পদার্থবিদের একজন বাঙালি গ্র্যান্ডমাস্টারকে রবীন্দ্রনাথ চিনতে পারছেন না। রবীন্দ্রনাথ লজ্জা পেলেন। তার লজ্জা তো আর আমাদের দর্শনের লজ্জা না, তার লজ্জাতেও ফসল উঠে আসে। তিনি বিজ্ঞান নিয়ে অনেক পড়লেন, একটি বই লিখলেন বিজ্ঞানের কথা। বিজ্ঞান নিয়ে লেখা রবীন্দ্রনাথের একমাত্র গ্রন্থ। বইটি উৎসর্গ করলেন সত্যেন বসুকে। এই মানুষটিকে না চেনার প্রায়শ্চিত্ত এইভাবেই করলেন। অ্যাটম বোমা ও রবীন্দ্রনাথ। আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে রবীন্দ্রনাথ একটি চিঠি লিখে অনুরোধ করেছিলেন অ্যাটম বোমা যেন বানানো হয়। চিঠিতে তিনি অ্যাটম বোমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন। স্বপ্রণোদিত হয়ে রবীন্দ্রনাথ এমন চিঠি লিখেছেন তা না, কাজটি করেছিলেন তার বন্ধু আইনস্টাইনের অনুরোধে। প্রেসিডেন্ট রুজভেল্টকে অ্যাটম বোমা বানানোতে রাজি করার প্রথম চিঠি আইনস্টাইনের লেখা অক্টোবর 1939। ম্যানহাটন প্রজেক্টে বোমা তৈরি হলো। ধ্বংস হয়ে গেল হিরোশিমা, নাগাসাকি। মানব দরদে কবির সেদিন কেমন লেগেছিল তা জানা যায়নি। আইনস্টাইন অবশ্য বৃদ্ধ বয়সে জাপানের ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। চিঠির এক জায়গায় লিখেছেন, আমি এক বৃদ্ধ মানুষ, জাপানি স্কুল ছাত্রীদের শুভকামনা করছি এবং আশা করছি একদিন তোমাদের প্রজন্ম আমাকে লজ্জায় ফেলবে। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, অ্যালবার্ট আইনস্টাইন। রবীন্দ্র কন্যা মীরা ও গোখরো সাপ। রবীন্দ্রনাথের অতি আদরের কন্যার নাম মীরা দেবী। ইনি জগদীশচন্দ্র বসুরও অতি কাছের ছিলেন। মীরা দেবী বিয়ে স্নান করার জন্য গোসলখানায় ঢুকলেন। সেখানে প্রকাণ্ড এক গোখরো সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল। সে ছোবল মারার জন্য ফনা তুলল, ছোবল মারতে পারল না। মীরা দেবীর বিয়ে সুখের হয়নি, তাকে কঠিন দুঃসময় পার করতে হয়েছে। তার দুঃখে কাতর হয়ে একসময় রবীন্দ্রনাথ চিঠিতে তার পুত্র রবীন্দ্রনাথকে লিখলেন, আজ আমার মনে হয় সেই সাপ যদি তখনই ওকে কাটত, তাহলেও ও পরিত্রাণ পেত। রবীন্দ্রনাথ এক কন্যাদায়গ্রস্ত পিতা, মঞ্জুরি চৌধুরী। আহারে, কত কষ্টেই না রবীন্দ্রনাথের মতো স্নেহশীল পিতার মুখ থেকে এমন কথা বের হয়েছিল। উপন্যাস গোরার উৎসর্গপত্র। ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহের প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার আদরের পুত্রকে বিয়ে দেন বিধবা প্রতিমা দেবীর সঙ্গে। এতে রবীন্দ্রনাথকে সমস্যায় পড়তে হয়। খোদ ঠাকুর পরিবারের মেয়েরাই রবীন্দ্রনাথের বাড়িতে আসা বন্ধ করে দেন। প্রতিমা দেবী রবীন্দ্রনাথের অতি আদরের ছিলেন। রথীন্দ্রনাথের সঙ্গে প্রতিমার বিয়ে স্মরণীয় করে রাখার জন্য বিয়ের তারিখ বসিয়ে তার বিখ্যাত উপন্যাস গোরা উৎসর্গ করা হয় রথীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিবাহ। ব্রাহ্ম সমাজে হঠাৎ এক গুজব ছড়িয়ে পড়ে, মুখরোচক গুজব, রবীন্দ্রনাথ দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন। কিছু পত্রপত্রিকার সংবাদ ছাপা হয়। বিব্রত রবীন্দ্রনাথ বেঙ্গলি পত্রিকায় সাব এডিটর পদ্মনী মোহন নিয়োগীকে একটি প্রতিবাদ লিপি পাঠান। তিনি লিখেন, আমি দ্বিতীয়বার বিবাহ করিতে উদ্যত হইয়াছি। এরূপ সম্পূর্ণ অমূলক সংবাদ কোনো বাংলা সংবাদপত্রে প্রচার করা হইয়াছে শুনিয়া আমি বিস্মিত হইয়াছি। দয়া করিয়া আপনাদের পত্রে ইহার প্রতিবাদ প্রকাশ করিয়া আমাকে বাধিত করিবেন। রবীন্দ্র তথ্য কণিকা এখানেই শেষ করি। অজানা বা অল্প জানা কোনো তথ্য কি দিতে পেরেছি? চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। অনেকদিন আগে বিটিভিতে একটি হাসির নাটক প্রচারিত হয়। নাটকের এক জায়গায় স্কুল টিচার ছাত্রদের জিজ্ঞেস করলেন, রবীন্দ্রনাথের মৃত্যুর তারিখ কে জানে? এক ছাত্র বলল, স্যার 22শে শ্রাবণ। শিক্ষক বললেন, গাধা, কানে ধরে দাঁড়া, রবীন্দ্রনাথের মৃত্যু নেই। কলকাতা দেশ পত্রিকায় নাটকটির উল্লেখ করে
বাংলাদেশের মানুষদের রবীন্দ্রপ্রীতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। কুইজ, বলুন দেখি নাটকটি কার লেখা? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আজ ছিল দ্বিতীয় পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।